আসসালামু আলাইকুম। বলা হয়ে থাকে মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষকে বিভিন্ন ক্রাইটেরিয়াতে অন্য সকল জীবের সাথে তুলনা করে শ্রেষ্ঠ হিসেবে মানুষ নিজেকে মনে করে। অর্থাৎ মানুষ বিভিন্ন ক্রাইটেরিয়ায় অন্য জীবগুলোর সাথে বানর থেকে শুরু করে পরিফেরা পর্বের পিঁপড়া, ইঁদুর যত প্রাণী আছে সবার সাথে নিজেকে কম্পেয়ার করে এবং বলে যে হ্যাঁ, আমরা সকল বিবেচনায় অন্যদের থেকে বেটার। তাই আমরা সৃষ্টির সেরা জীব। কিন্তু এই যে অন্য জীবের সাথে নিজেকে কম্পেয়ার করা, এটা কিন্তু মানুষের করা উচিত না। কারণ মানুষের মধ্যে এমন একটা ক্যাপাসিটি আছে, যে ক্যাপাসিটি অন্য কোনো জীবের মধ্যে নাই, একেবারেই নাই। সেই ক্যাপাসিটিটা কি আমি বলবো সামনে, তার আগে আমি কিছু বিচার করি এবং কিছু ইনফরমেশন জানার চেষ্টা করি ইন্টারেস্টিং। যে আমরা নিজেদেরকে সেরা জীব ভাবি। কেন ভাবি? আমরা ভাবতে পারি আমাদের কনসিয়াসনেসের জন্য, অর্থাৎ চেতনার জন্য, আমাদের ইন্টেলিজেন্সের জন্য, ইভেন আমাদের ইমোশনের জন্য। আমরা নিজেদেরকে অন্যদের চেয়ে বেটার মনে করতে পারি। তো প্রথমে যদি কনসিয়াসনেস এর কথায় আসি, কনসিয়াসনেস আসলে কি জিনিস? ব্যাপারটা নিয়ে এখনো কিন্তু কনফিউশন আছে বিজ্ঞানীদের মধ্যে যে কনসিয়াসনেস মানে অনেকে বলে থাকে যে আমি যে এক্সিস্ট করি এই জিনিসটাকে ফিল করতে পারা। তো এটা আসলে সায়েন্টিফিক্যালি কোনোভাবে কোনো প্যারামিটারে আনা যায় না ব্যাপারটাকে এখনো। অনেকে বলে থাকে যে হ্যাঁ, আমি এক্সিস্ট করি এটাকে ফিল করতে পারা। এই যে একজন এক্সিস্ট করে সে ফিল করতে পারে কিনা, এই ফিলিংসটা অনেক প্রাণীর ক্ষেত্রে কম, অনেক প্রাণীর ক্ষেত্রে বেশি। যেমন আমরা মানুষ, আমরা কিন্তু নিজের এক্সিস্টেন্স, অস্তিত্ব ভালো মতোই ফিল করতে পারি এবং আরো যারা স্তন্যপায়ী প্রাণী আছে তারাও নিজেদের এক্সিস্টেন্স ফিল করতে পারে যে হ্যাঁ, তারা এক্সিস্ট করে, তারা কিছু একটা দিকে যাচ্ছে। বাট অনেক প্রাণী কিন্তু অনেক জীব নিজের এক্সিস্টেন্স সেভাবে ফিল করতে পারে না। যেমন আমি যদি এককোষী অ্যামিবা, ইউগ্লিনা এদের কথা বলি, এরা কিন্তু এদের মধ্যে সেরকম কোনো নিউরন জাতীয় কোনো সেল নাই যে তারা কোনো একটা মেমোরি ধরে রাখতে পারবে যে আমি এক্সিস্ট করি। তো আমি এক্সিস্ট করি এই ইনফরমেশনটা তো একটা এই জিনিসটা পারসিভ করতে তো একটা টাইম লাগবে। সেই সময়টার জন্য তো ইনফরমেশনটাকে স্টোর করতে হবে। তাই না? যে আমি এক্সিস্ট করি। এই জিনিসটা ফিল করতে একটা সময় লাগবে। সময় স্টোর করতে একটা মেমোরি লাগবে। সেই মেমোরি তাদের কাছে নাই। তারা জাস্ট মাইক্রোটিবিউলস এর কিছু দৌড়াদৌড়ির মাধ্যমে নিজেদেরকে বিভিন্ন জিনিসের প্রতি রেসপন্স করে যে হ্যাঁ, দেখা যায় যেদিকে খাবার আছে তাদের শরীর অটোমেটিক সেদিকে চলে যাচ্ছে। আবার যেদিকে অনেক বেশি গরম তাদের শরীর সেখান থেকে দূরে সরে আসতেছে অটোমেটিক। তাদের মধ্যে কিন্তু কোনো মেমোরি কাজ করতেছে না। কিছু তারা কোনো তথ্য স্টোর করতে পারতেছে না। তো তারা এক্সিস্ট করে এটা তারা আসলে বুঝে কিনা আমার মনে হয় না তারা এটা বুঝতে পারে। তাহলে দেখেন, কনসিয়াসনেস কিছু জীবের মধ্যে একেবারে ন্যূনতম পর্যায়ে আছে। আবার অনেক জীব যেমন মানুষ এটাকে খুব ভালো মতো ফিল করতে পারে যে হ্যাঁ, আমি এক্সিস্ট করি। আমার নাম রাহাতুল ইসাক। হ্যাঁ, আমি অমুক তমুক, আমি এই করি সেই করি। আমি এক্সিস্ট করতেছি পৃথিবীতে ২০২৫ সালে। এটা আমি ফিল করতে পারি। ওকে? তো এই কনসিয়াসনেস কিন্তু অন্য জীবেরও আছে। হ্যাঁ, বানর, বিড়াল, ইঁদুরের মধ্যেও আছে। মানুষের মধ্যে হয়তো বেশি পরিমাণে আছে। তো এই বিবেচনায় অন্য জীবের সাথে আমরা মানুষকে কম্পেয়ার করতে পারি। বাট আ কম্পারিজন এ আমরা উপরেও থাকবো। বাট এমন না যে কনসিয়াসনেস মানুষ ছাড়া অন্য কারো নাই। অন্য সবারই কিন্তু আছে। দ্বিতীয় কথায় আসি, ইন্টেলিজেন্স। হ্যাঁ, মানুষের ইন্টেলিজেন্স অনেক বেশি। আমরা যে হিউম্যান আইকিউ মেজার করি, আমাদের আইকিউ, মানুষের আইকিউ ইউজুয়ালি 100 প্লাস থাকে একটা এভারেজ মানুষের। যদিও বাংলাদেশে সেটা 74। তো মানুষের আইকিউ 150-200 পর্যন্ত হতে পারে। এটা একটা আমাদের ইন্টেলিজেন্স। তো বিজ্ঞানীরা কিন্তু এখন এই আইকিউ স্কেলে অন্যান্য জীবেরও আইকিউ বের করার চেষ্টা করছেন। দেখা গেছে হ্যাঁ, বিড়ালেরও কিন্তু আইকিউ আছে, 50-60 এর মতো আইকিউ বিড়ালেরও আছে। মানুষের বিড়ালের আইকিউ বাংলাদেশের মানুষের সাথে বিড়ালের আইকিউ খুব একটা তফাৎ নাই। বিড়ালের কিন্তু আইকিউ আছে। ইভেন হাঁস, এদেরও আইকিউ থাকে ৬ থেকে ১০ এর মতো আইকিউ আছে কিন্তু। তো এই যে ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, এটা কিন্তু আ সকল জীবেরই আছে। আমাদের মানুষে অনেক বেশি আছে। এবং মানুষ নিজের ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করছে। এটা নিয়ে বিস্তর আলোচনা আমি করব সামনে একদিন। তো ইন্টেলিজেন্সও কিন্তু আছে। ৩য় ব্যাপারে বলতে পারি যে ইমোশন, যে হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ইমোশন নাই, আমাদের ইমোশন আছে। তো
প্রথম কথা হচ্ছে ইমোশন জিনিসটা কি আসলে? ইমোশন বলতে আমরা যেটা বুঝি যে আ নিজের মধ্যে একটা অনুভূতির সৃষ্টি হওয়া, তাই তো? আমি সংজ্ঞা না দিয়ে আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি। সবকিছুকে ডিফাইন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। অনেক কিছুকে আইডেন্টিফাই করতে হয়। আমরা অনেকেই যখন ছোটবেলায় ডেফিনিশন পড়া শুনি, যাই পাই তারই ডেফিনিশন শুনতে চাই। বাট সবকিছুকে ডিফাইন করা যায় না। হ্যাঁ? ডিফাইন করাটাও কিন্তু একটা কঠিন একটা ব্যাপার। অনেক কিছুকে আইডেন্টিফাই করে নিতে হয় যে এই বৈশিষ্ট্য দেখে আমি বুঝে নিব যে এটা হচ্ছে ওটা। তো আমি যদি ইমোশনের কথা বলি, আমরা তো জানি ভালোবাসা একটা ইমোশন, ভয় একটা ইমোশন, আনন্দ একটা ইমোশন। এই যে ভয়ের প্রবণতা, দেখা যায় এমন অনেক জীব আছে যাদের ভয়ের ইমোশনটা মানুষের চেয়েও বেশি। যেমন অক্টোপাস। অক্টোপাস কিন্তু অনেক ভয় পায়। আমরা অনেকে ভয় পায় না আমাদের বাসায়, বাচ্চা-কাচ্চারা রাত্রের বেলায় টয়লেটে যেতে ভয় পায়। এরকম অক্টোপাস কিন্তু অনেক ভয় পায়। অক্টোপাসের মধ্যে এমনও দেখা যায় যে অক্টোপাসের মধ্যে অ্যা অক্টোপাসের আচরণ পরিবর্তন হয়ে যায়। তার সামনে একটা ভয়ার্ত ঘটনা ঘটলে তারপর থেকে সে কিন্তু বিভিন্ন স্ট্রেঞ্জ কিছু বিহেভিয়ার সে শো করে। এমনও তার মধ্যে হতে দেখা যায়। ইভেন এই যে হাতি আছে, হাতির যদি কোনো আত্মীয় বা কাছের লোক, কাছের কোনো হাতি মারা যায়, লোক বলছি কেন, হাতির কোনো আ আ নিকট আত্মীয়, হাতির কাছের হাতি যদি মারা যায়, সেই শোক সে দীর্ঘদিন ভুলতে পারে না। সে অনেক আ কষ্ট পায়। বছরের পর বছর, কয়েক বছর যাবৎ সে তীব্র শোকের মধ্যে থাকে। ইভেন অনেক প্রাণীর মধ্যে দেখা যায় ভালোবাসার ফিলিংসটা মানুষের চেয়েও বেশি। বিকজ দেখা যায় প্রতিকূল পরিবেশে যদি তারা বাঁচতে চায়, সেক্ষেত্রে একজন আরেকজনকে সেলফলেসলি ভালোবাসতে হবে। হ্যাঁ? ইমোশন থাকতে হবে। যেটা আমরা মানুষের মধ্যে ইদানিং কম দেখতেছি। কিন্তু ওই যে যারা বন জঙ্গলে থাকে দেখা যায় তাদের মধ্যে যেহেতু আ একজন সেল একটা লাভ তো একটা মিউচুয়াল ব্যাপার, তাই না? ২ জনের বোথ ডাইরেকশনাল হতে হবে। তো দেখা যায় তারা আসলে নিজেদেরকে একেবারে আনকন্ডিশনালি ভালোবাসে। অনেক প্রাণী, বানরের মধ্যে এরকম দেখা যায়, বিভিন্ন প্রাণীর মধ্যে ভালোবাসার ফিলিংসটা। হ্যাঁ? যে আমি ওকে বাঁচাবো। এই ফিলিংসটা ওর মধ্যে মানুষের চেয়ে বেশি থাকে। যেহেতু তার পরিবেশটা অনেক প্রতিকূল। আজকে পৃথিবী মানুষের জন্য যত অনুকূল হয়ে উঠতেছে, পৃথিবীতে মানুষ যত সুযোগ সুবিধা পাচ্ছে, মানুষের মধ্যে ভালোবাসার অনুভূতি তত কমে যাচ্ছে। ঠিক আছে? তাই না? তাই কিন্তু হচ্ছে। বাট ওরা যেহেতু এখনো প্রতিকূল পরিবেশে আছে, তাই অনেক প্রাণীর মধ্যে প্রচন্ড ভালোবাসার অনুভূতি দেখা যায়। তো আমি আসলে অনেক বকবক করে ফেলছি। আমি এতক্ষণ এটা বোঝানোর চেষ্টা করলাম যে ইন্টেলিজেন্স, কনশাসনেস বা ইমোশন এগুলো মানুষের মতো অন্যান্য প্রাণীরও কিন্তু আছে। বাট একটা পয়েন্ট, একটা প্রপার্টি যেটা শুধুমাত্র মানুষের মধ্যে আছে, অন্য কোনো জীবে নাই। সেটা কি? শুরুতেই বলছিলাম যে বলব। গেস করেন তো যে কি এমন হতে পারে যেটা মানুষ ছাড়া অন্য কারো নাই? এই প্রপার্টিটা কি আসলে যেটা শুধু মানুষেরই আছে? অনেকে বলবে বুদ্ধি। বুদ্ধি মানুষের আছে, বানরেরও আছে। হয়তো মানুষের একটু বেশি, বানরের একটু কম। বানর এখন অঙ্ক করতে পারে। এলন মাস্কের নিউরালিংকে বানর অঙ্ক করতেছে। টিয়া পাখি নাম্বার গুনতে পারে, নাম্বার সিস্টেম বুঝতে পারে। ওদেরও কিন্তু বুদ্ধি আছে। আমাদের হয়তো বেশি আছে। কিন্তু এমন একটা প্রপার্টি, এমন একটা বৈশিষ্ট্য আছে যেটা মানুষ ছাড়া অন্য কোনো জীবের নেই। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে ফিলোসফি বা বাংলায় যেটাকে আমরা দর্শন বলি। দর্শন মানে কি? দর্শন মানে আমরা ভাবি দেখা। অমুককে দেখব, তমুককে দেখব। হ্যাঁ, দেখেন সমস্যা নাই। কিন্তু দর্শন বলতে আসলে কি বোঝায়? আমি অনেক আগে ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম একটা ভিডিও বানাইছিলাম যে দর্শন কি? সেই ভিডিওতে আমি বলছিলাম যে যেটা চোখ দিয়ে দেখা যায় না। এই যে এই চোখটা দিয়ে যেটা দেখা যায় না, সেটাকে মন দিয়ে দেখা। এর নামই হচ্ছে দর্শন। চোখ দিয়ে দেখা যায় না, বাট সেটাকে আমরা মন দিয়ে যদি দেখে ফেলতে পারি, সেটাই হচ্ছে দর্শন বা দেখা। দর্শন মানে কিন্তু দেখা। ইংরেজিতে ফিলোসফি বলে। বাংলা যে অনুবাদটা করেছে অনেক সুন্দর হয়েছে। দেখা। তো কিরকম? এখানেও আমি এই ডেফিনিশন এর চেয়ে আইডেন্টিফিকেশন করতে প্রেফার করব যে, আমরা অনেকেই বলি বা আমরা জানি যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে। এখন এই যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, এটা কি কেউ কখনো দেখেছে? হয়তো কেউ দেখেছে, বাট আমি আমার কথাই বলি, আমি কখনো দেখি নাই। আমাকে বঙ্গবন্ধু স্যাটেলাইট বা অন্য কোনো স্যাটেলাইটের উপর বসায় দেওয়া হয় নাই।
দিয়ে বলল যে ওই দেখেন সূর্য, এই যে এখানে নিচে পৃথিবী, দেখেন সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে। বিশ্বাস হয়েছে এবার? এরকম আমাকে অফার কেউ কখনো দেয় নাই। বাট আমি যখন ক্লাস 3-4 বা আরো ছোট বলায় হতে পারে, যখন এটা পড়ছিলাম যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে উপবৃত্তাকার পথে বা সামথিং বৃত্তাকার পথে, তখন কিন্তু আমি আমার মনে সেটা কল্পনা করতে পারছিলাম, ইমাজিন করতে পারছিলাম যে হ্যাঁ, একটা গরম একটা থালা আছে মাঝখানে, সূর্য, তার চারপাশে ঠান্ডা একটা পৃথিবী ঘুরতেছে। আমি এটা কল্পনা করতে পারতেছিলাম। হলুদ রঙের বা সাদা রঙের একটা গরম একটা সূর্য, হ্যাঁ, পাশে নীল রঙের একটা পৃথিবী ঘুরতেছে। আমি চোখ বন্ধ করলে এখনো ছোটবেলার সেই কথাগুলো মনে পড়ে। আমি আশা করি অলমোস্ট সবার জন্য এটাই প্রযোজ্য। আপনাদের সবারও কিন্তু এমনই মনে হচ্ছে যে হ্যাঁ, সূর্যের চারপাশে পৃথিবী এভাবেই ঘুরে। মাঝখানে একটা গরম সূর্য, চারপাশে একটা ঠান্ডা পৃথিবী ঘুরতেছে। বাট চিন্তা করে দেখেন, এই ব্যাপারটা আপনি কখনো আপনার চোখের সামনে হতে দেখেননি। বাট আপনি চাইলেই আপনার মন দিয়ে এটা ইমাজিন করতে পারেন। এখন বলবেন আপনারা যে না, এটা তো ইমাজিনেশন। না, ইমাজিনেশন আর ফিলোসফির মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়? আমি আবার একটু সায়েন্টিফিক প্রুফ দেওয়ার চেষ্টা করি। অন্যান্য যে প্রাণীগুলো আছে, বানর, ইঁদুর, বিড়াল, যারা একটু উন্নত টাইপের, এরা কিন্তু ইমাজিন করতে পারে। হ্যাঁ, এরা ইমাজিন করতে পারে। এরা ইমাজিন করে, একটা বিড়াল এরকম ইমাজিন করে যে হ্যাঁ, ওর সামনে যদি একটা ইঁদুর আসে, সেই ইঁদুরটাকে সেইভাবে গিয়ে ধরে ফেলবে, ধরে খেয়ে ফেলবে। এটা সে ইমাজিন করতে পারে। কিন্তু আমরা যেমন বিভিন্ন গল্প ইমাজিন করি না, অমুকের সাথে দেখা হলে এটা করবো, সেটা করবো। ইমাজিন করি তো আমরা অনেক কিছু। করি না? যে হ্যাঁ, আমি যদি নিউ ইয়র্ক সিটিতে বেড়াতে যাই, আমি এই যে জ্যাকসন হাইটে যাবো, এখানে ঘুরবো, সেখানে ঘুরবো। আমি ইমাজিন করতে পারি তো। একই রকম ওরাও কিন্তু এরকম ইমাজিন করতে পারে যে একটা ইঁদুর আসবে, ইঁদুরটাকে আমি এভাবে ঝাঁপ দিয়ে গিয়ে ধরবো, ধরে খেয়ে ফেলবো। কিন্তু আমরাও কিন্তু এরকম ইমাজিন করতে পারি, আমাদের সামনে একটা খুব ভালো যদি কাচ্চি বিরিয়ানি দেওয়া হয়, আমি লুটে-পুটে খাবো কাচ্চি বিরিয়ানি দেখে। তাই না? ওরা যেমন খাওয়া-দাওয়ার কথা ইমাজিন করতে পারে, আমরাও খাওয়া-দাওয়ার কথা ইমাজিন করতে পারি। বাট আমাদের ইমাজিনেশনটা একটা সার্টেন পর্যায়ে পার হয়ে গেছে। আমরা এমন সব জিনিসও ইমাজিন করি যেটা আমরা চোখে দেখি নাই কখনো। এই যে সূর্যের চারপাশে পৃথিবী ঘোরা, বা হ্যাঁ, আমরা কিন্তু আরো অনেক কিছু ইমাজিন করতে পারি, ধর্মীয় অনেক কিছু ইমাজিন করতে পারি আমরা। বাট সেটা আমাদের চোখের সামনে কখনো ঘটেনি। আমি কিন্তু চাইলে ইমাজিন করতে পারি যে আমি মৃত্যুর পরে জান্নাতে গিয়ে অনেক সুখে থাকবো, বা আমাকে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে এইভাবে, এই হচ্ছে, সেই হচ্ছে। এগুলো আমরা ইমাজিন করতে পারি। বাট এই ঘটনা আমরা কখনো চোখের সামনে হতে দেখি নাই। আমি ওদিকে যাচ্ছি না। আমি জাস্ট এই পৃথিবীর চারপাশে সূর্যের চারপাশে পৃথিবী যে ঘুরছে, এই ব্যাপারটাও কিন্তু আমরা কখনো কেউ হতে দেখি নাই। বাট স্টিল আমরা সেটা কিন্তু ইমাজিন করতে পারি। যেটা আমাদের চোখের সামনে কখনো হয় নাই। একটা বিড়াল কিন্তু বিড়ালের চোখের সামনে বিড়াল দেখছে যে হ্যাঁ, তার বাবা বা তার মা একটা ইঁদুরকে মেরে খাইছে। এবং সেও ওই সেম টাইপেরই একটা জিনিস সে কল্পনা করতেছে। যেগুলো যেই এলিমেন্ট গুলা তার আশেপাশে আছে, সেই এলিমেন্ট গুলাকে নিয়ে সে একটা কিছু কল্পনা করতে পারে। আশেপাশে যা, যা আছে এগুলো নিয়ে সে কিছু একটা গল্প কল্পনা করতে পারে, ইমাজিন করতে পারে। আমরাও পারি আশেপাশে জিনিস নিয়ে ইমাজিন করা। বাট আমরা এমন সব জিনিসও ইমাজিন করি যেগুলো আমাদের আশেপাশে নাই। এই যে, যে জিনিসগুলোকে আমরা চোখে দেখি না, বাট মন দিয়ে দেখি, সেটাকেই বলা হচ্ছে ফিলোসফি বা দর্শন। এখন অনেকে বলবে যে দর্শনের এত কি প্রয়োজন আছে? তো এখানে একটা কথা আমি অনেককেই বলতে শুনছি যে হ্যাঁ, প্রতিটা মানুষই হচ্ছে একজন দার্শনিক, এবং আমি এই কথার সাথে ১০০% সহমত। মানুষ মাত্রই কিন্তু দার্শনিক। বিকজ দার্শনিকতা মানুষ ছাড়া অন্য কোনো জীবের মধ্যে নাই। ফিলোসফি এই সেন্সটা শুধুমাত্র মানুষের মধ্যেই আছে। তার মানে প্রতিটা মানুষই একটা দার্শনিক। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী, শিল্পাঞ্জি বলেন, বানর বলেন, কেউ দার্শনিক না। কেউ এমন সব জিনিস মন দিয়ে দেখে না যেটা সে চোখ দিয়ে, মানে যেটা চোখে দেখে না সেটা মনেও দেখতে পায় না। বাট মানুষই একমাত্র জীব যে যেটা চোখে দেখে না সেটা সে মন দিয়ে দেখে। তার মানে প্রতিটা মানুষই দার্শনিক। একেকজনের দর্শন হয়তো একেক রকম, বাট প্রতিটা মানুষই কিন্তু দার্শনিক। এখন প্রশ্ন হচ্ছে এই দার্শনিকতা কিভাবে মানুষকে সৃষ্টির সেরা জীব করে ফেলছে, বা কিভাবে আলাদা করে ফেলছে? ব্যাপারটা হচ্ছে এই যে ফিলোসফি বা দর্শন, এটা মানুষের প্রবলেম সলভিং ক্যাপাসিটি শত গুণ বাড়িয়ে দিয়েছে। আমি খুব ইজি একটা এক্সাম্পল দেই। এই যে আমরা নিউটনিয়ান বলবিদ্যা পড়ি, যারা বিজ্ঞানের শিক্ষার্থী আছেন ভালো বুঝতে পারবেন। আমরা যখন ক্লাস 9-10-এ ওঠার পর নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে পড়া শুরু করি, সেখানে আমরা পড়ি না বল প্রয়োগ করলে একটা বস্তুর মধ্যে সরণ হচ্ছে, ত্বরণ হচ্ছে, অমুক তমুক পড়ি তো। তো একটা বস্তুর মধ্যে যখন
এত নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তুর ভর হচ্ছে এত, বস্তুতে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে, বা 10 সেকেন্ড সময় পর বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, এই জাতীয় অনেক ম্যাথ আমরা সলভ করছি। বাট এই যে বল বল করতেছি আমরা, এই বল জিনিসটা আমরা কখনো কেউ চোখে দেখেছি? আপনি কখনো চোখে 200 নিউটন বল দেখেছেন? দেখেন নাই। বা বাজারে গিয়ে যদি বলেন যে দেন আমাকে 150 নিউটন বল দেন, কয় টাকা দাম, দিতে পারবে? আপনি কোনোদিনও 150 নিউটন বল আপনাকে দিতে পারবে না। তার মানে দেখেন এই যে জিনিসগুলা, এগুলো কিন্তু আমরা চোখে দেখছি না। বল চোখে দেখা যায় না। শক্তি, বলে যে শক্তি, শক্তি চোখে দেখা যায়? বলের ঘাত, আমি ফিজিক্সের কথাগুলোই বলতেছি, চোখে দেখা যায় বলের ঘাত? দেখা যায় না। বা ইভেন ইলেকট্রন প্রোটন নিউটন আমরা চোখে দেখি নাই কিন্তু এখনো। তার মানে দেখেন এই যে বল আমরা চোখে দেখি নাই, বাট বলের ব্যাপারটা আমরা কল্পনা করতে পারি যে হ্যাঁ এটা বেশি বল, এটা কম বল, তাই না? এরকম কম্পেয়ারও করতে পারি আমরা। এই যে আমরা যেসব জিনিস চোখে না দেখেও তাদেরকে আমরা চিন্তা করতে পারি, ইমাজিন করতে পারি, এটাই হচ্ছে ফিলোসফি। এবং ফিলোসফি আমাদের প্রবলেম সলভিং ক্যাপাসিটি বাড়িয়ে দিয়েছে। এই যে যেই বল আমরা জীবনে চোখে দেখে না মানুষ, সেই বলকে নিয়ে কত রকম কঠিন কঠিন অঙ্ক আসে আমাদের বোর্ড পরীক্ষায়, ভর্তি পরীক্ষায়, আমরা কিন্তু সেগুলো সলভ করে ফেলি। অথচ সেই বল আমরা জীবনে দেখি নাই, শক্তি আমরা জীবনে দেখি নাই, এগুলো নিয়ে যে ম্যাথ আসে মানুষজন সেগুলো সলভ করে ফেলে। এবং এই যে বল, শক্তি বা এই জাতীয় জিনিসগুলা আমরা চোখে না দেখা সত্ত্বেও এগুলোকে আমরা ইমাজিন করতে পারি বা ধরে নিতে পারি, এটাই হচ্ছে আমাদের ফিলোসফিক্যাল ক্যাপাসিটি। এই ক্যাপাসিটিতে দেখেন আমাদের প্রবলেম সলভিং ক্যাপাসিটি, প্রবলেম সলভিং যে অ্যাবিলিটি, সেটা কত বেড়ে গেছে। আমরা কত জটিল জটিল ম্যাথ করতে পারি। আজকে যদি মানুষ বাদে অন্য কোনো জীবের ফিলোসফিক্যাল ক্যাপাসিটি থাকতো, তাহলে হয়তো হ্যাঁ মানুষের পাশাপাশি আরেকটা জীব হয়তো থাকতো, হয়তো আমরা নাম দিতাম ফানুস। হ্যাঁ, যে মানুষও আছে, মানুষের চেয়ে একটু নিম্ন শ্রেণীর একটা আছে ফানুস, বি গ্রেডের মানুষ, বলি না? হ্যাঁ, আমরা এ গ্রেডের মানুষ, ওরা বি গ্রেড, ওরা ফানুস। ঠিক আছে? ওদের মধ্যে ফিলোসফি আছে, ওদের ফিলোসফি একটু দুর্বল। হ্যাঁ, ওরাও কিন্তু ফিলোসফি মানে কিন্তু মাথায় রাখতে হবে যে চোখে না দেখে মন দিয়ে কল্পনা করতে পারে। ওদের মধ্যেও এরকম ক্যাপাসিটি আছে, বাট ওদেরটা একটু কম, কল্পনা শক্তি একটু কম, ওদের ফিলোসফিক্যাল ইমাজিনেশন পাওয়ারটা কম ওদের, আমাদের বেশি। কিন্তু এইটা অন্য কোনো জীবের মধ্যে নাই। এবং না থাকাতে আজকে বানরের কোনো প্রবলেম সলভিং ক্যাপাসিটি খুব সামান্য। আমাদের প্রবলেম সলভিং ক্যাপাসিটি অনেক বেশি। আমাদের এই যে প্রবলেম সলভিং ক্যাপাসিটি এত বেশি, এর পিছনে আমাদের একটা ইউনিক বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ফিলোসফি। ওদের মধ্যে ফিলোসফির বিন্দু মাত্র ছিটেফোঁটা নাই, তাই ওদের প্রবলেম সলভিং ক্যাপাসিটি খুবই সামান্য, খুবই সামান্য। ওরা দেখে দেখে শিখে কিছু টুকটাক জিনিস, বাট আমরা না দেখে দেখেও শিখে ফেলতে পারি, বিকজ আমাদের ফিলোসফি আছে। আমরা না দেখা জিনিসও কল্পনা করে বিশ্বাস করে নিতে পারি, এবং এটা কিন্তু আমাদের প্রবলেম সলভিং ক্যাপাসিটি বাড়িয়ে দিয়েছে। তো আমার যেটা বলার উদ্দেশ্য আজকে, আমরা মানুষ, মানুষ আমরা সৃষ্টির সেরা জীব না, আমরা সৃষ্টির একটা আলাদা জীব, বিকজ সৃষ্টিকর্তা বলেন বা প্রকৃতি বলেন, যাই বলেন, আমাদের মধ্যে সামহাউ ফিলোসফি আছে। তো নিজেকে অবশ্যই দার্শনিক মনে করতে হবে। যেসব জিনিস চোখ দিয়ে দেখা যায় না, সেটাকে মন দিয়ে দেখতে হবে। এটা করলে কোনো লাভ বা লস আছে কিনা আমি জানি না, বাট করা ভালো হয়তো। যাই হোক, আশা করি আমি আমি আর ওদিকে আবার আমি ফিলোসফিক্যাল কথাবার্তা শুরু করে দিচ্ছি, সেটা বোরিং হয়ে যাবে। জাস্ট এই হিন্টটাই মাথায় রাখতে হবে যে আমাদের ফিলোসফি আছে। ফিলোসফি কি? যা চোখ দিয়ে দেখা যায় না, তাকে মন দিয়ে দেখে ফেলা। এবং এটাই কিন্তু আমাদের প্রবলেম সলভিং ক্যাপাসিটি শত শত গুণ বাড়িয়ে দেওয়ার মাধ্যমে আমাদেরকে, হ্যাঁ, সৃষ্টির সেরা জীব বলেন বা সৃষ্টির ইউনিক জীব বলেন, সেটাতে পরিণত করেছে। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবৎ বকবকগুলো শোনার জন্য।